হ্যালো এভরিওয়ান, আমরা শুরু করতে যাচ্ছি পরিবেশ রসায়ন অধ্যায়ের 17তম লেকচারে। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে এসিড বৃষ্টি, নাইট্রোজেন ফিক্সেশন এবং ওজোন স্তর ক্ষয় সম্পর্কে। শুরুতে আমরা দেখব এসিড বৃষ্টি সম্পর্কে। বেসিক্যালি আসলে এসিড বৃষ্টি কিভাবে হয়? যখন বৃষ্টির পানির সাথে বিভিন্ন ধরনের অম্লীয় অক্সাইড যুক্ত হয়ে এসিড হিসাবে ভূপৃষ্ঠে পতিত হয়, তখন তাকে আমরা বলি এসিড বৃষ্টি। তো আমরা একটু সংজ্ঞার মাধ্যমে শিখি এসিড বৃষ্টি কাকে বলে। তো এসিড বৃষ্টি হচ্ছে বিভিন্ন ধরনের অম্লীয় অক্সাইড। এই অম্লীয় অক্সাইড নাইট্রোজেনের হইতে পারে অথবা সালফারও আছে আমাদের। তো নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইড আছে, যেমন আমরা একটা নাইট্রোজেন মনোক্সাইড, আর নাইট্রোজেন ডাইঅক্সাইড। এখানে এক্স বলতে বোঝাচ্ছে অক্সিজেন পরমাণুর সংখ্যা। অর্থাৎ নাইট্রোজেনের যে বিভিন্ন অক্সাইড আছে তার মধ্যে আমাদের অক্সিজেন পরমাণুর সংখ্যার উপর ডিপেন্ড করে তার অক্সাইডের নামটা হয়। তো একটা হতে পারে নাইট্রোজেন মনোক্সাইড, আর একটা হতে পারে অথবা নাইট্রোজেন ডাইঅক্সাইড। ঠিক তেমনি সালফারের বিভিন্ন অক্সাইড আছে, তার মধ্যে একটা ধরো সালফার ডাইঅক্সাইড অথবা সালফার ডাইঅক্সাইড। নাইট্রোজেনের এরকম অক্সাইড বা সালফারের অক্সাইড, এছাড়া কার্বনের একটা অক্সাইড যেটা নাম কার্বন ডাইঅক্সাইড, এবং হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস, এটা গ্যাস। এই যে বিভিন্ন ধরনের অম্লীয় অক্সাইড গ্যাস এবং হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস, এরা যখন বৃষ্টির পানির সাথে মিশে গিয়ে আমাদের বিভিন্ন ধরনের অ্যাসিড উৎপন্ন করবে। যেমন নাইট্রাস অ্যাসিড, এর নাম কি বলতো, নাইট্রাস অ্যাসিড, বা নাইট্রিক অ্যাসিড। এরপর সালফিউরাস অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, বা কার্বনিক অ্যাসিড। এবং এখানে যে HCl তুমি দেখতে পাচ্ছ, এটা আমাদের লিকুইড, বা এটাকে আমরা বলবো হাইড্রোজেন হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাহলে এই যে বিভিন্ন ধরনের অম্লীয় অক্সাইড ছিল, তারা যখন বৃষ্টির পানির সাথে যুক্ত হয়ে আমাদের নাইট্রাস অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, সালফিউরাস অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, কার্বনিক অ্যাসিড বা হাইড্রোক্লোরিক অ্যাসিড হিসাবে ভূপৃষ্ঠে যখন পতিত হয়, তখন সেই ঘটনাটাকে আমরা বলি অ্যাসিড বৃষ্টি। তাহলে সোজা কথা কি, বিভিন্ন ধরনের অম্লীয় অক্সাইডের গ্যাস বৃষ্টির পানির সাথে যুক্ত হয়ে যখন ভূপৃষ্ঠে আমাদের অ্যাসিড হিসাবে নেমে আসবে, তখন সেই ঘটনাকে আমরা বলবো অ্যাসিড বৃষ্টি। তো এখানে একটা ইনফরমেশন মনে রাখবা, যখন অ্যাসিড বৃষ্টি হয় তখন সেই বৃষ্টির মাধ্যমে পিএইচ এর মানটা 5.6 এর কম থাকে, এবং সেই রেঞ্জটা 3.5 থেকে 5.6 এর মধ্যে হয়ে থাকে। এটা অ্যাসিড বৃষ্টি হওয়ার কারণে আমাদের পিএইচ এর মান নরমালি 7 তুলনায় অনেক কম হয়, এবং সেই রেঞ্জটা 5.6 এর কম থাকবে। তার রেঞ্জটা 3.5 থেকে 5.6। এবার আমরা দেখব যে আমাদের আসলে অ্যাসিড বৃষ্টিটা কেন হয় বা কিভাবে হয়। অ্যাসিড বৃষ্টি নরমালি দুই ভাবে হতে পারে। একটা প্রাকৃতিক কারণ, আর একটা মনুষ্য সৃষ্ট কারণ বা মানুষ দ্বারা সৃষ্ট কারণের কারণে আমাদের অ্যাসিড বৃষ্টি হয়ে থাকে। প্রথমে আমরা দেখব আমাদের প্রাকৃতিক ভাবে কিভাবে অ্যাসিড বৃষ্টিটা হয়ে থাকে। এখানে আমরা দেখব যে জীব জগতের সকল সদস্য যখন শ্বাস ত্যাগ করে, তখন বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডটা নিঃসরণ ঘটে। মানে অর্থাৎ প্রাণীকুল বা যারা জীব জগতের যত ধরনের প্রাণী আছে, তারা যখন শ্বাস ত্যাগ করে তখন সেখান থেকে কার্বন ডাই অক্সাইড বায়ুমণ্ডলে নিঃসরিত হয়। এই কার্বন ডাই অক্সাইড যখন বৃষ্টির পানির সাথে যুক্ত হবে, তখন আমাদের কার্বনিক অ্যাসিড উৎপন্ন করে, অর্থাৎ H2CO6 আমাদের অ্যাসিড উৎপন্ন করে। তাহলে কি হলো, এই প্রাণীকুল কার্বন ডাই শ্বাস ত্যাগের মাধ্যমে কার্বন ডাই অক্সাইড নিঃসরণ করবে, যা বৃষ্টির পানির সাথে যখন যুক্ত হবে, যুক্ত হয়ে তোমাকে কার্বনিক অ্যাসিড উৎপন্ন করবে। অ্যাসিড কার্বনিক অ্যাসিড উৎপন্ন করবে। আচ্ছা, এই হলো একটা কারণ। এরপর আমরা দেখব যখন আগ্নেয়গিরি হয়, আগ্নেয়গিরির মাধ্যমে সালফার ডাই অক্সাইড উৎপন্ন হবে। এই সালফার ডাই অক্সাইড যখন বৃষ্টির পানির সাথে যুক্ত হয়, তখন আমাদের সালফিউরাস অ্যাসিড উৎপন্ন হবে। সালফিউরাস অ্যাসিড,
তাহলে দেখো তো আগ্নেয়গিরি থেকে আমরা কি পাচ্ছি, সালফার ডাই অক্সাইড, এবং যা বৃষ্টির পানির সাথে যদি যুক্ত হয় তখন হচ্ছে আমাদের সালফিউরাস অ্যাসিড অর্থাৎ H2SO3 অ্যাসিড আমাদের উৎপন্ন হবে। এর নাম হচ্ছে সালফিউরাস অ্যাসিড। সালফিউরাস অ্যাসিড উৎপন্ন করে। আচ্ছা, ওই সালফার ডাই অক্সাইড যদি বায়ুমণ্ডলের অক্সিজেনের সাথে যুক্ত হয় তখন হচ্ছে আমাদের সালফার ট্রাই অক্সাইড উৎপন্ন হবে। অর্থাৎ সালফার ডাই অক্সাইড যদি বায়ুমণ্ডলের অক্সিজেনের সাথে যুক্ত হয় তখন আমাদের উৎপন্ন হবে সালফার ট্রাই অক্সাইড। এই সালফার ডাই অক্সাইড গ্যাস বৃষ্টির পানির সাথে যদি যুক্ত হয় এখন আমাদের উৎপন্ন করবে সালফিউরিক অ্যাসিড। তাহলে একটু খেয়াল করো, সালফার ডাই অক্সাইড বৃষ্টির পানির সাথে যখন যুক্ত হবে তখন উৎপন্ন হচ্ছে সালফিউরাস অ্যাসিড। আর সালফার ডাই অক্সাইড যদি বৃষ্টির পানির সাথে যুক্ত হয় তখন আমাদের উৎপন্ন করবে হচ্ছে সালফিউরিক অ্যাসিড। তাহলে আমরা এখানে কি দেখলাম, যে আমাদের আগ্নেয়গিরি থেকে যে সালফার ডাই অক্সাইডটা উৎপন্ন হয় তা যদি বায়ুমণ্ডলের অক্সিজেনের সাথে যুক্ত হয় তাহলে আমরা পাবো হচ্ছে সালফার ডাই অক্সাইড গ্যাস। এই সালফার ডাই অক্সাইড যদি বৃষ্টির পানির সাথে আমাদের যুক্ত হয় তখন আমরা পাবো হচ্ছে আমাদের সালফিউরিক অ্যাসিড। আচ্ছা, সর্বশেষ আমরা দেখব যে আমাদের বজ্রপাতের সময় 3000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমাদের বায়ুমণ্ডলের যে অক্সিজেন এবং নাইট্রোজেন আছে, আমরা জানি বায়ুমণ্ডলের মেজরিটি উপাদান হচ্ছে আমাদের নাইট্রোজেন গ্যাস এবং হচ্ছে অক্সিজেন গ্যাস। তাহলে যখন বজ্রপাত হবে তখন 3000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই নাইট্রোজেন গ্যাস এবং অক্সিজেন গ্যাস যুক্ত হয়ে প্রথমে নাইট্রোজেন মনোক্সাইড উৎপন্ন করবে এবং পরবর্তীতে সেটি আবার অক্সিজেনের সাথে যুক্ত হয়ে নাইট্রোজেন ডাই অক্সাইড উৎপন্ন করবে। মানে প্রথমে নাইট্রোজেন মনোক্সাইড, সেই নাইট্রোজেন মনোক্সাইড আবার বায়ুমণ্ডলের অক্সিজেনের সাথে যুক্ত হয়ে উৎপন্ন করবে হচ্ছে নাইট্রোজেন ডাই অক্সাইড। এই নাইট্রোজেন ডাই অক্সাইড যদি বৃষ্টির পানির সাথে যুক্ত হয় তখন হচ্ছে আমরা নাইট্রাস অথবা নাইট্রিক অ্যাসিড উৎপন্ন করবে। তাহলে এখানে ঘটনাটা কি হচ্ছে, যখন আমাদের বজ্রপাত হয় তাহলে বজ্রপাতের সময় আমাদের হিউজ পরিমাণ একটা তাপমাত্রায় বায়ুমণ্ডলের যে নাইট্রোজেন গ্যাস এবং যে অক্সিজেন গ্যাস তারা হচ্ছে যুক্ত হয়ে আমাদের নাইট্রোজেন মনোক্সাইড উৎপন্ন করবে। এই নাইট্রোজেন মনোক্সাইড গ্যাস বায়ুমণ্ডলের অক্সিজেনের সাথে যুক্ত হয়ে পরবর্তীতে উৎপন্ন করা হচ্ছে নাইট্রোজেন ডাই অক্সাইড। সর্বশেষ এই নাইট্রোজেন ডাই অক্সাইড বৃষ্টির পানির সাথে যখন যুক্ত হবে তখন হচ্ছে আমরা দুটো অ্যাসিড পাবো, একটি হচ্ছে আমাদের নাইট্রাস অ্যাসিড আর একটি হচ্ছে আমাদের নাইট্রিক অ্যাসিড। এই যে আমাদের বিভিন্ন প্রক্রিয়া আমাদের হচ্ছে অম্লীয় অক্সাইড গুলো বা গ্যাস গুলো আমাদের হচ্ছে বৃষ্টির পানির সাথে যুক্ত হয়ে আমাদের কার্বনিক অ্যাসিড, সালফিউরাস অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড বা হচ্ছে নাইট্রাস অ্যাসিড বা নাইট্রিক অ্যাসিড রূপে যখন ভূপৃষ্ঠে পতিত হয় তখন সেই ঘটনাটাকে আমরা বলছি অ্যাসিড বৃষ্টি। এটা গেল আমাদের হচ্ছে প্রাকৃতিক কারণ। আরেকটা হচ্ছে আমাদের মানব সৃষ্ট কারণ। অর্থাৎ আমরা মানুষরা কি করি দেখো তো, যখন মোটর গাড়ি চালানো হয় সেখান থেকে কালো ধোঁয়া নির্গত হয়, তারপর হচ্ছে ইটের ভাটা থেকে আমাদের কালো ধোঁয়া নির্গত হয়, অথবা তাপ বিদ্যুৎ কেন্দ্র বলো, বিভিন্ন কলকারখানা বলো, ধাতু নিষ্কাশন কেন্দ্র বলো, প্রত্যেকটা জায়গা থেকে আমাদের জ্বালানি তেল বা কয়লার দহনের ফলে প্রচুর পরিমাণ আমাদের সালফার, নাইট্রোজেন বা কার্বনের অক্সাইড বায়ুমণ্ডলে আমাদের মিশে যায়। তখনই তা বৃষ্টির পানির সাথে যুক্ত হয়ে আমাদের এসিড রূপে ভূপৃষ্ঠে পতিত হয়। তখন আমরা বলতে পারবো যে সেটা হচ্ছে এসিড বৃষ্টি। অর্থাৎ মানুষ সৃষ্ট কারণের মাধ্যমে হচ্ছে আমরা যে বিভিন্ন কলকারখানা বলি, শিল্প কারখানা বলি, ধাতু নিষ্কাশন কেন্দ্র বলি বা হচ্ছে তাপ বিদ্যুৎ কেন্দ্র বলি, অথবা আমরা যে গাড়ি চালনা করা হয় সেখান থেকে যে কালো ধোঁয়া নির্গত হয়, ইটের ভাটা থেকে যে কালো ধোঁয়া নির্গত হয়, তখন এখানে আমাদের যে জ্বালানি হিসাবে আমরা হচ্ছে বিভিন্ন কয়লা দহন বা জ্বালানি তেলগুলো ব্যবহার করি, তা থেকে আমাদের সালফার বলো বা হচ্ছে নাইট্রোজেন বলো অথবা কার্বনের বিভিন্ন ধরনের কি উৎপন্ন হবে, অক্সাইড উৎপন্ন হয়। বিভিন্ন ধরনের কি উৎপন্ন হয়, অক্সাইড গুলো উৎপন্ন হয়, যার কারণে এই যে অক্সাইড গুলা আমাদের বৃষ্টির পানির সাথে যখন যুক্ত হবে তখন সে কি করে, এসিড হিসাবে ভূপৃষ্ঠে পতিত হয়।
তখন আমরা সেটাকে বলি হচ্ছে অ্যাসিড বৃষ্টি। তাহলে বেসিক্যালি আমাদের অ্যাসিড বৃষ্টি দুইভাবে হতে পারে, একটি হচ্ছে ন্যাচারালি বা প্রাকৃতিক কারণ, আর হচ্ছে মানুষ দ্বারা সৃষ্ট কারণ। এখন মনে রাখবা, যেখানে অ্যাসিড বৃষ্টি হয় সেখানে আমাদের কিন্তু পরিবেশের উপর তার এক ধরনের প্রভাব আছে। প্রভাবগুলা কি? ধরো অ্যাসিড বৃষ্টি হলে আমাদের যে বনাঞ্চল বলো বা উদ্ভিদ বলো, উদ্ভিদ কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। ঠিক আছে কিনা? উদ্ভিদ ক্ষতিগ্রস্ত হয়। তারপর যদি কোনো একটা জলাশয়, পুকুর, নদী বা খাল বেটে যখন আমাদের অ্যাসিড বৃষ্টিটা পানিগুলা যখন যাবে, তখন সেখানে যে জলজ প্রাণীগুলা আছে বা মাছ আছে, তাদের কিন্তু মৃত্যু পরিমাণ ঘটতে পারে। এছাড়াও হচ্ছে আমাদের ইকোসিস্টেমের উপরে এক ধরনের প্রভাব বিস্তার করতে পারে। এই হচ্ছে অ্যাসিড বৃষ্টির ক্ষতিকর যে দিকগুলো, সেটা আমি তোমাদেরকে বললাম। এবার চলে আসবো আমাদের মাটিতে নাইট্রোজেন ফিক্সেশন। নাইট্রোজেন ফিক্সেশনটা আসলে কি? দেখো হচ্ছে আমাদের বায়ুমণ্ডলে কি থাকে? বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি পাওয়া যায় হচ্ছে নাইট্রোজেন গ্যাস। এখন এই নাইট্রোজেন গ্যাসকে আমরা ব্যবহার উপযোগী করার যে প্রক্রিয়া, সেটাকে বলা হচ্ছে নাইট্রোজেন ফিক্সেশন। আমরা যে টপিক লিখলাম সেটা হচ্ছে মাটিতে নাইট্রোজেন ফিক্সেশন। এটা আসলে কেন? কারণ আমরা জানি যে উদ্ভিদ উদ্ভিদের ফসল বৃদ্ধি করার জন্য আমরা বিভিন্ন ধরনের সার ব্যবহার করি। এই সারগুলোর মধ্যে রয়েছে ইউরিয়া সার, এবং এই ইউরিয়া সারের উপাদানগুলো কোথেকে পাওয়া যাবে? নাইট্রোজেন থেকে পাওয়া যাবে। তাহলে আমরা এই যে বায়ুমণ্ডলে যে নাইট্রোজেন গ্যাসটা আছে, তাকে ব্যবহার উপযোগী করার যে প্রক্রিয়া, হচ্ছে নাইট্রোজেন ফিক্সেশন। সেটা কিভাবে করা যাবে দেখো তো। বায়ুস্থ যে নাইট্রোজেনকে যৌগে রূপান্তর করে, মানে ধরো নাইট্রোজেনের বিভিন্ন যৌগ রূপান্তর করে ব্যবহার উপযোগী করে আবদ্ধ রাখার যে প্রক্রিয়া, তাকে আমরা বলছি নাইট্রোজেন ফিক্সেশন। অর্থাৎ বায়ুমণ্ডলের যে নাইট্রোজেন গ্যাসটা আছে, তাকে আমরা বিভিন্ন ধরনের যৌগে রূপান্তর করে আমরা হচ্ছে আবদ্ধ বা মাটিতে আবদ্ধ করার মাধ্যমে আমাদের তাকে ব্যবহার উপযোগী করার প্রক্রিয়া, সেটা হচ্ছে আমাদের নাইট্রোজেন ফিক্সেশন। এই নাইট্রোজেন ফিক্সেশনটা আবার দুই ভাবে ঘটে, একটা হচ্ছে প্রাকৃতিক ভাবে, আর একটা হচ্ছে আমাদের কৃত্রিম ভাবে। শুরুতে আমরা আবার দেখবো যে প্রাকৃতিক উপায়ে আমাদের নাইট্রোজেন ফিক্সেশনটা কিভাবে হয়। খেয়াল করুন, আমাদের নাইট্রোজেন ফিক্সেশনের মূল যে কাজ, সেটা হচ্ছে আমরা তাকে বিভিন্ন যৌগে রূপান্তর করে, যৌগে রূপান্তর করার পর উদ্ভিদ তার মূল রমের মাধ্যমে বিভিন্ন ক্ষারীয় লবণের মাধ্যমে গ্রহণ করে সে প্রোটিন গ্রহণ করবে। তো আমরা দেখবো এই নাইট্রোজেন ফিক্সেশন প্রাকৃতিক উপায়ে কিভাবে ঘটে। প্রথমত হচ্ছে এই প্রাকৃতিক প্রক্রিয়াটা আবার দুই ভাবে হয়, একটা হচ্ছে বর্জ্যপাতের মাধ্যমে, আর একটা যদি আমরা দেখি সেটাকে বলা হচ্ছে সিম্বায়োটিক প্রক্রিয়ার মাধ্যমে বা সিম্বায়োটিক ব্যাকটেরিয়ার মাধ্যমে। শুরুতে আমরা চলে আসবো হচ্ছে আমাদের বর্জ্যপাত দ্বারা কিভাবে হচ্ছে আমাদের নাইট্রোজেন ফিক্সেশনটা হয়। দেখো আমরা জানি যখন বর্জ্যপাত হয়, তখন ওই স্থানের তাপমাত্রাটা হচ্ছে 3000 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছা যায়। এখন এই 3000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমাদের বায়ুমণ্ডলের যে নাইট্রোজেন এবং অক্সিজেন গ্যাস আছে, তারা হচ্ছে বিক্রিয়া করে প্রথমে নাইট্রোজেন মনোক্সাইড উৎপন্ন করবে। সেই নাইট্রোজেন মনোক্সাইড পরবর্তীতে আবার বায়ুমণ্ডলের অক্সিজেন দ্বারা জারিত হয়ে নাইট্রোজেন ডাইঅক্সাইড উৎপন্ন করবে। এই যে নাইট্রোজেন ডাইঅক্সাইড, সেটি সর্বশেষ বৃষ্টির পানির সাথে যুক্ত হয়ে আমাদের নাইট্রিক অ্যাসিড উৎপন্ন করে। এই বিক্রিয়া অলমোস্ট তোমরা দেখছো যে বর্জ্যপাতের মাধ্যমে সর্বশেষ আমরা কিভাবে নাইট্রিক অ্যাসিড পেতে পারি। তাহলে আমি আবার একটু তোমাদেরকে দেখাচ্ছি। সেটা হচ্ছে বর্জ্যপাত যখন হয়, তখন সেইখানের তাপমাত্রা হচ্ছে কতটুকু? 3000 ডিগ্রি সেলসিয়াস। এবং এই 3000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ুমণ্ডলে যে নাইট্রোজেন এবং অক্সিজেন গ্যাস আছে, তারা হচ্ছে বিক্রিয়া করে প্রথম হচ্ছে নাইট্রোজেন মনোক্সাইড উৎপন্ন করবে। এই নাইট্রোজেন মনোক্সাইড আবার বায়ুমণ্ডলের অক্সিজেনের সাথে যুক্ত হয়ে আমাদের উৎপন্ন করবে এবার হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড। নাইট্রোজেন ডাইঅক্সাইড বৃষ্টির পানি এবং বায়ুমণ্ডলের কিছু অক্সিজেনের সাথে যুক্ত হয়ে আমাদের নাইট্রিক অ্যাসিড উৎপন্ন করবে। এই যে নাইট্রিক অ্যাসিডটা উৎপন্ন করবে, এই নাইট্রিক অ্যাসিডটা কোথায় চলে আসবে? আমাদের ভূপৃষ্ঠে যখন চলে আসবে, চলে আসার পরে আমাদের মাটির যে ক্ষারীয় উপাদানগুলো আছে, আচ্ছা মাটির ক্ষারীয় উপাদানগুলোকে ধরা যে ক্যালসিয়াম বা হচ্ছে ম্যাগনেসিয়াম, এই মাটির ক্ষারীয় উপাদানের সাথে যুক্ত হয়ে আমাদের বিভিন্ন ধরনের নাইট্রেট লবণ উৎপন্ন করবে। আমি আবার একটা বলছি,
আমাদের বর্জ্যপাতের পর সর্বশেষ যে নাইট্রিক অ্যাসিডটা উৎপন্ন হচ্ছে, এই নাইট্রিক অ্যাসিড যখন আমাদের ভূপৃষ্ঠে চলে আসবে, তখন সে ভূপৃষ্ঠের যে মাটি আছে, মাটির যে ক্ষারীয় উপাদান অর্থাৎ ক্যালসিয়াম বলো বা ম্যাগনেসিয়াম বলো প্রভৃতি ক্ষারের নাইট্রেট লবণ আমাদের উৎপন্ন করবে। এখন এই নাইট্রেট লবণগুলো উদ্ভিদের উদ্ভিদ তার শিকড় বা মূল রং দিয়ে গ্রহণ করবে এবং গ্রহণ করার মাধ্যমে সেখান থেকে পুষ্টি কার্যক্রমটা সম্পন্ন করে। এই যে প্রক্রিয়া সেটাকে আমরা বলছি প্রাকৃতিক নাইট্রোজেন ফিক্সেশন। আমি আবার একটু দেখাচ্ছি যে আমাদের আমাদের হচ্ছে যখন নাইট্রিক অ্যাসিডটা আমরা পেয়েছিলাম বর্জ্যপাত দ্বারা, এটি কি করবে বলতো, মাটির বিভিন্ন ক্ষারীয় উপাদান, যেমন আমি যদি লিখি ক্যালসিয়াম অক্সাইড, তার সাথে বিক্রিয়া করে আমাদের এই ক্যালসিয়ামের নাইট্রেট লবণ উৎপন্ন করবে। মানে উৎপন্ন হবে আমাদের ক্যালসিয়াম নাইট্রেট যোগ হচ্ছে, অথবা ওই নাইট্রিক অ্যাসিড ক্ষারীয় উপাদান যদি ম্যাগনেসিয়াম অক্সাইডের সাথে যুক্ত হয়, তাহলে আমরা এবার লবণ পাবো হচ্ছে ম্যাগনেসিয়াম নাইট্রেট। ম্যাগনেসিয়াম নাইট্রেট। এবার খেয়াল করো, এই যে বিভিন্ন ধরনের নাইট্রেট লবণ আমাদের উৎপন্ন করলো, এখানে আসলে কি থাকে বলতো, এখানে নাইট্রেট আয়নটা উদ্ভিদ তার মূল রমের মাধ্যমে গ্রহণ করে এবং গ্রহণ করার মাধ্যমে তার হচ্ছে পুষ্টি যে কার্যক্রম আছে এটা কি করে বলতো, সচল রাখে। এই যে প্রক্রিয়া, এই যে আমাদের বায়ুমণ্ডলের যে আমাদের নাইট্রোজেন গ্যাস ছিল, তাকে আমরা যৌগে রূপান্তর করে সর্বশেষ কি করলাম বলতো, আমাদের হচ্ছে উদ্ভিদ তার মূল রোমের মাধ্যমে গ্রহণ করার মাধ্যমে তার যে পুষ্টি কার্যক্রমটা সম্পূর্ণ করছে, এটি মূলত হচ্ছে আমাদের নাইট্রোজেন ফিক্সেশন। আচ্ছা, এখন আসো এই ঘটনাটা আরেকভাবে হতে পারে, সেটা হচ্ছে সিম্বায়োটিক ব্যাকটেরিয়ার মাধ্যমে। তবে এটা হচ্ছে সকল উদ্ভিদের জন্য নয়। আমাদের নর্মালি উদ্ভিদগুলো হচ্ছে আমাদের এই অ্যাসিড বর্জ্যপাতের মাধ্যমে যে নাইট্রিক অ্যাসিড উৎপন্ন হয়, তখন তারা কি করে, ওই যে ক্ষারীয় যে লবণগুলো আমাদের উৎপন্ন করে, সেখান থেকে নাইট্রেট লবণটা গ্রহণ করার মাধ্যমে পুষ্টি গুণাগুণটা কার্যক্রম সম্পূর্ণ থাকে। কিন্তু যারা হচ্ছে কিছু কিছু উদ্ভিদ আছে, যেমন হচ্ছে সবুজ অ্যালগি, সিম, মোটর ফোলা প্রভৃতি লিগমিনাস জাতীয় উদ্ভিদ, খেয়াল করো, প্রভৃতি লিগমিনাস জাতীয় যে উদ্ভিদগুলো আছে, তাদের শিকড়ের নডুলে বা হচ্ছে গুটিতে বসবাসকারী নাইট্রোজেন সংবোধনকারী ব্যাকটেরিয়া থাকে, যার নাম হচ্ছে রাইজোবিয়াম বা হচ্ছে সিম্বায়োটিক ব্যাকটেরিয়ার মাধ্যমে তারা কি করে, বায়ুর নাইট্রোজেনকে সরাসরি শোষণ করে এবং প্রাকৃতিক প্রক্রিয়ার মাধ্যমে প্রথম হচ্ছে অ্যামোনিয়া গ্যাস বা অ্যামোনিয়াম আয়নে পরিণত করে, এবং যা পরবর্তীতে হচ্ছে নাইট্রাস আয়ন অথবা নাইট্রেট আয়ন, নাইট্রাস আয়ন বা নাইট্রেট আয়নে পরিণত করার মাধ্যমে উদ্ভিদ কি করে, সর্বশেষ নাইট্রেট আয়ন শোষণ করে এবং সে কি করে, এখান থেকে প্রোটিন গ্রহণ করে। মানে জিনিসটা হচ্ছে সিম্বায়োটিক ব্যাকটেরিয়া হচ্ছে শুধুমাত্র সে সকল উদ্ভিদের ক্ষেত্রে প্রযোজ্য যারা হচ্ছে লিগমিনাস জাতীয় উদ্ভিদ। অর্থাৎ তাদের একটা সুবিধা হচ্ছে তাদের মূল রমে বা শিকড়ের নোডলে বিভিন্ন ধরনের গুটি থাকে। গুটিটা হচ্ছে ধরো অনেকটা পুষ্কার মতো। এই গুটি থাকার কারণে তারা সরাসরি কি করতে পারে, বায়ুমণ্ডলের নাইট্রোজেনকে সরাসরি গ্রহণ করতে পারে এবং সিম্বায়োটিক ব্যাকটেরিয়ার মাধ্যমে তারা সরাসরি আমাদের কি করবে, প্রাকৃতিক প্রক্রিয়ার মাধ্যমে প্রথমে অ্যামোনিয়া গ্যাস বা অ্যামোনিয়াম আয়নে পরিণত করবে, যেখান থেকে সর্বশেষ আমরা নাইট্রাস বা নাইট্রেট আয়ন পরিণত করে উদ্ভিদ তার ওই মূলরমের মাধ্যমে নাইট্রেট আয়নটা গ্রহণ করে বা শোষণ করে প্রোটিন রূপান্তর করে। এটা হচ্ছে সিম্বায়োটিক প্রক্রিয়ার মাধ্যমে আমাদের হচ্ছে নাইট্রোজেন ফিক্সেশন। তো আমি যেটা বলছিলাম, প্রাকৃতিক কারণের মধ্যে আমাদের দুইটা ছিল। নাম্বার ওয়ান হচ্ছে আমাদের বর্জ্যপাত দ্বারা হচ্ছে আমরা নাইট্রোজেন ফিক্সেশন হতে পারে। সেটা কি বলছিলাম, যে আমাদের 3000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ুর নাইট্রোজেন এবং অক্সিজেন গ্যাস যুক্ত হয়ে প্রথম হচ্ছে নাইট্রোজেন মনোক্সাইডটা উৎপন্ন করবে। এই নাইট্রোজেন মনোক্সাইড বায়ুর অক্সিজেনের সাথে যুক্ত হয়ে নাইট্রোজেন ডাইঅক্সাইড উৎপন্ন করে, যা হচ্ছে বৃষ্টির পানি এবং বায়ুমণ্ডলের কিছু পরিমাণ অক্সিজেনের সাথে যুক্ত হয়ে সর্বশেষ আমাদের উৎপন্ন করা হচ্ছে নাইট্রিক অ্যাসিড। এখন এই নাইট্রিক অ্যাসিডটাই কি করে, আমাদের মাটির যে ক্ষারীয় উপাদানগুলো আছে, ধরো ফর এক্সাম্পল ক্যালসিয়াম অক্সাইড বা ম্যাগনেসিয়াম অক্সাইডের সাথে যুক্ত হয়ে বিভিন্ন ধরনের নাইট্রেট লবণ উৎপন্ন করে। সেটা হইতে পারে ক্যালসিয়াম নাইট্রেট বা হচ্ছে ম্যাগনেসিয়াম নাইট্রেট।
এই যে নাইট্রেট যে লবণগুলো উৎপন্ন হলো সেখান থেকে আমাদের উদ্ভিদ তার মূলের মাধ্যমে আমাদের হচ্ছে নাইট্রেট আয়নটাকে শোষণ করে, যা হচ্ছে সেখান থেকে সে পুষ্টি কার্যক্রমটা সম্পন্ন করতে পারে। এটা হচ্ছে আমাদের একটা কার্যকর দ্বারা নাইট্রোজেন ফিক্সেশন প্রক্রিয়া। আর একটা প্রক্রিয়া হচ্ছে সিম্বায়োটিক প্রক্রিয়া। এটা শুধুমাত্র হচ্ছে সে সকল উদ্ভিদ যারা হচ্ছে লিগনিনাস জাতীয় উদ্ভিদ। তারা কারা? সবুজ অ্যালগি, সিম, মোটর বা শোলা। এদের কি হয়, এদের শিকড়ের নডলে আমাদের বিভিন্ন ধরনের গুটি থাকে। এই গুটি থাকার কারণে তারা সরাসরি বায়ুমণ্ডল থেকে নাইট্রোজেনটা গ্রহণ করে আমাদের হচ্ছে সিম্বায়োটিক ব্যাকটেরিয়ার মাধ্যমে। এই সিম্বায়োটিক ব্যাকটেরিয়ার মাধ্যমে নাইট্রোজেনটা গ্রহণ করে বা শোষণ করার মাধ্যমে প্রথমে অ্যামোনিয়া গ্যাস বা অ্যামোনিয়াম আয়নে রূপান্তর করবে, যেখান থেকে পরবর্তীতে আমরা প্রক্রিয়াক্রমের মাধ্যমে নাইট্রাস আয়ন বা নাইট্রিক আয়নে সে রূপান্তর করতে পারে। উদ্ভিদ সর্বশেষ কি করবে, এখান থেকে নাইট্রেট আয়নটা শোষণ করে বা বিজারিত করে প্রোটিনে রূপান্তর করে। আচ্ছা, এখন ধরো এটাকে যদি আমরা একটা সাইকেলের মাধ্যমে শিখি তাহলে তোমাদের হচ্ছে বুঝতে একটু সুবিধা হবে। ধরো হচ্ছে আমরা এখন যদি তোমাদেরকে একটু দেখাই, সেটা হচ্ছে যে কিভাবে আমাদের নাইট্রোজেন ফিক্সেশন প্রক্রিয়াটা সম্পূর্ণ হয়। তাহলে যদি আমরা একটু লক্ষ্য করি, প্রথমে তোমরা লক্ষ্য করো যে আমাদের যে বায়ু আছে বা বায়ুমণ্ডল আছে, সেখানে নাইট্রোজেন গ্যাস বা আমাদের হচ্ছে অক্সিজেন গ্যাস আছে। এখন ওই যে বললাম বজ্রপাত যখন হয় তখন হচ্ছে আমাদের 3000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমাদের নাইট্রোজেন এবং অক্সিজেন গ্যাস যুক্ত হয়ে প্রথম হচ্ছে নাইট্রোজেন মনোক্সাইড, দেন হচ্ছে আবার অক্সিজেন যুক্ত হয়ে নাইট্রোজেন ডাইঅক্সাইড, এবং এই নাইট্রোজেন ডাইঅক্সাইড বৃষ্টির পানি এবং অক্সিজেনের সাথে যুক্ত হয়ে আমাদের কি উৎপন্ন করে, নাইট্রিক অ্যাসিড উৎপন্ন করে। এই যে নাইট্রিক অ্যাসিডটা, এটা তো অ্যাসিড বৃষ্টির মাধ্যমে আমাদের ভূপৃষ্ঠে আসবে। ভূপৃষ্ঠে আসলে মাটি সেটা কি করবে বলতো, গ্রহণ করবে। এখন মাটিতে যে ক্ষারীয় উপাদানগুলো আছে এই নাইট্রিক অ্যাসিডের সাথে যুক্ত হয়ে সে মূলত কি করে বলতো, বিভিন্ন ধরনের নাইট্রেট লবণ আমাদের উৎপন্ন করে। এই নাইট্রেট লবণ থেকে আমাদের নাইট্রেট আয়ন উদ্ভিদ তার শিকলের মাধ্যমে বা মূলজমের মাধ্যমে নাইট্রেট আয়নটা কি করে, শোষণ করে। আচ্ছা, এবার দেখো তো উদ্ভিদকে আমরা, যারা প্রাণীকুল আছে তারা আবার কি করে, খাদ্য হিসেবে কি করে বলতো, গ্রহণ করে। মানে উদ্ভিদের উপর যত প্রাণীকুল নির্ভরশীল তারা হচ্ছে খাদ্য হিসেবে উদ্ভিদটাকে গ্রহণ করে। গ্রহণ করার পর ওই প্রাণী যখন মরে যায় বা মরে যাওয়ার পর কি হয় বলতো, পচে যায়, তখন এই মরণ এবং পচনের মলে আমাদের সেখান থেকে নাইট্রোজেন গ্যাস ডি নাইট্রিফাইং ব্যাকটেরিয়ার মাধ্যমে, অর্থাৎ এখানে একটা ব্যাকটেরিয়া কাজ করে যার নাম হচ্ছে ডি নাইট্রিফাইং ব্যাকটেরিয়া। অর্থাৎ প্রাণীগুলো যখন মরণ এবং পচন হয় তখন সেখান থেকে কিছু পরিমাণ নাইট্রোজেন গ্যাস ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়ার মাধ্যমে আবার হচ্ছে কোথায় চলে যায়, বায়ুমণ্ডলে চলে যায়। তারপর আবার এই প্রক্রিয়াটা আবার কি থাকে বলতো, ক্রমবর্ধমান আবার চলমান থাকে। আচ্ছা, এখন আরেকটা ব্যাপারটা বলি, সেটা হচ্ছে প্রাণীকুলের কিছু পরিমাণ নাইট্রোজেন গ্যাস বায়ুমণ্ডলে সরাসরি যেতে পারে, সেটা হচ্ছে ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়ার মাধ্যমে। কিন্তু আবার ওই যে পানিকুলের কিছু পরিমাণ আমাদের আবার মাটিতে মিশে থাকে, যেটা হচ্ছে নাইট্রিফাইং ব্যাকটেরিয়ার মাধ্যমে মাটি যখন শোষণ করে সেখান থেকে আবার আমাদের আমাদের হচ্ছে নাইট্রেট লবণ আমাদের উৎপন্ন করবে। অর্থাৎ খেয়াল করো, নাইট্রিফাইং ব্যাকটেরিয়ার মাধ্যমে মাটিতে নাইট্রেট আয়ন হিসেবে চলে আসে। হিসেবে আসে, নাইট্রেট আয়ন হিসেবে যখন আসে তখন সেখানকার যে ক্ষারীয় উপাদান আছে তার সাথে যুক্ত হয়ে আমাদের কি উৎপন্ন করবে, আবার সেই নাইট্রেট লবণ উৎপন্ন করবে। সেই নাইট্রেট লবণ থেকে উদ্ভিদ আবার কি করতে পারবে, নাইট্রেট আয়ন গ্রহণ করে আবার সে সার্কেলটা কি করতে পারে বলতো, চলমান রাখতে পারে। তাহলে আমি এখানে যে কথাটা বলছিলাম যে প্রাণী থেকে আমাদের দুই ভাবে কার্যক্রম হতে পারে। একটা হচ্ছে আমাদের তার মরণ এবং পচনের মাধ্যমে সরাসরি ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়ার মাধ্যমে নাইট্রোজেন গ্যাস বায়ুমণ্ডলে চলে যেতে পারে, অথবা প্রাণীর মরণ এবং পচনের মাধ্যমে আমাদের যে নাইট্রিফাইং ব্যাকটেরিয়ার মাধ্যমে নাইট্রেট আয়ন মাটির উপাদানের সাথে যুক্ত হবে, যুক্ত হয়ে আমাদের কি করতে পারে, আবার নাইট্রেট লবণ উৎপন্ন করতে পারে, করে আমাদের সেটা আবার উদ্ভিদ গ্রহণ করে আবার এই চক্রটা কি করতে পারে, চলমান রাখতে পারে। তাহলে এখানে দেখো, খেয়াল করো, ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া কি করে বলতো, নাইট্রোজেন গ্যাসটাকে সাপ্লাই করে। আর নাইট্রিফাইং ব্যাকটেরিয়া হচ্ছে আমাদের হচ্ছে নাইট্রেট আয়নটা কি করে বলতো, সাপ্লাই করতে পারে। আচ্ছা, এবং আরেকটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে উদ্ভিদ আমাদের প্রাণীকুল যেরকম মরণ বা পচন ঘটে,
উদ্ভিদেরও কিন্তু কি হয় বলতো, মরণ বা পচন হয়। তাহলে পানিকল যেরকম মরণ বা পচনের মাধ্যমে নাইট্রোজেন গ্যাসটাকে বায়ুমণ্ডলে আমাদের সাপ্লাই করতে পারে, ঠিক একই রকম ভাবে উদ্ভিদর মরণ এবং পচনের মাধ্যমে সেম ব্যাকটেরিয়া অর্থাৎ ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়ার মাধ্যমে সেও কি করতে পারে, সরাসরি বায়ুমণ্ডলের নাইট্রোজেন গ্যাসটাকে প্রেরণ করতে পারে। করলে আমাদের এই চক্রটা আবার কি করতে পারে বলতো, চলমান থাকতে পারে। আর স্পেশাল আমরা একটা জিনিসটা পড়েছিলাম, যারা ছিল লিগমিনাস জাতীয় উদ্ভিদ, লিগমিনাস লিগমিনাস জাতীয় যারা উদ্ভিদ ছিল, তারা কি করে, সিম্বায়োটিক ব্যাকটেরিয়ার মাধ্যমে তাদের যে মূল রোমের যে গুটিগুলো ছিল, তারা কি করে সরাসরি বায়ুমণ্ডল থেকে, সরাসরি হচ্ছে আমাদের আমাদের বায়ুমণ্ডল থেকে নাইট্রোজেনটা গ্রহণ করতে পারে। এখানে আমরা একটু দেখাচ্ছি, সরাসরি বায়ুমণ্ডল থেকে আমাদের হচ্ছে নাইট্রোজেনটা কি করতে পারে, গ্রহণ করতে পারে। গ্রহণ করে আমাদের হচ্ছে কি করতে পারে, এই নাইট্রোজেন ফিক্সেশন প্রক্রিয়াটাকে সম্পন্ন করতে পারে। তাহলে যারা লিগমিনাস জাতীয় উদ্ভিদ, মটরশুঁটি, ছোলা যারা আছে, তারা হচ্ছে কি করতে পারে, সিম্বায়োটিক ব্যাকটেরিয়ার মাধ্যমে সরাসরি বায়ুমণ্ডল থেকে নাইট্রোজেন গ্যাস কি করতে পারে, মূল রোমে গ্রহণ করতে পারে। করার মাধ্যমে হচ্ছে আমাদের নাইট্রেট আয়ন শোষণ করে আমাদের হচ্ছে নাইট্রোজেন ফিক্সেশন প্রক্রিয়াটা সম্পন্ন করে। তাহলে আমাদের বেসিক্যালি মূল কথাটা হচ্ছে কি, নাইট্রোজেন ফিক্সেশন মাধ্যমে কি হবে, উদ্ভিদ মূল রোমের মাধ্যমে নাইট্রেট আয়ন গ্রহণ করবে, যা থেকে প্রোটন সে শোষণ করবে, এবং সে উদ্ভিদ উপর যেটা আবার প্রাণীকুল নির্ভরশীল, তাহলে প্রাণীকুল উদ্ভিদটাকে খাদ্য হিসেবে গ্রহণ করবে, এবং ক্রমান্বয়ে আমাদের এই চক্রটা চলমান থাকবে। তাহলে এখানে আমরা একটু যদি আবার বলি, প্রথম যে প্রক্রিয়াটা ছিল সেটা হচ্ছে বর্জ্যপাতের মাধ্যমে আমাদের নাইট্রিক অ্যাসিড উৎপন্ন হবে থেকে বায়ুমণ্ডলের নাইট্রোজেন এবং অক্সিজেনের বিক্রিয়ায় বর্জ্যপাতের মাধ্যমে আমরা প্রথমে পাবো হচ্ছে নাইট্রিক অ্যাসিড। এটি যখন ভূপৃষ্ঠে চলে আসবে, মাটির ক্ষারীয় উপাদান সাথে যুক্ত হয়ে প্রথমে আমাদের হচ্ছে নাইট্রেট লবণ উৎপন্ন করে। এখান থেকে মূলত নাইট্রেট আয়ন উদ্ভিদ গ্রহণ করে। তারপর উদ্ভিদকে খাদ্য হিসেবে যেহেতু প্রাণীকুল গ্রহণ করে, সে প্রাণীকুল একটা সময় যখন মরে যায় বা পচন ঘটে, তখন ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়ার মাধ্যমে নাইট্রোজেন গ্যাস আবার বায়ুমণ্ডলে চলে আসে। অথবা ওই প্রাণীকুলের মরণ বা পচনের মাধ্যমে কিছু উপাদান মাটিতে থেকে যায়, যা হচ্ছে নাইট্রিফাইং ব্যাকটেরিয়ার মাধ্যমে মাটিতে আসে এবং সেখান থেকে আবারও নাইট্রিক লবণ উৎপন্ন করে। কিভাবে, ওই নাইট্রিফাইং ব্যাকটেরিয়া হচ্ছে নাইট্রেট আয়ন সাপ্লাই করে মাটিতে। মাটিতে ওই নাইট্রেট আয়ন যখন ক্ষারীয় উপাদানের সাথে আবার যুক্ত হয়, তখনই কেবল হচ্ছে আমাদের এই নাইট্রেট লবণটা উৎপন্ন হয়। এই নাইট্রেট লবণ থেকে আবারও নাইট্রেট আয়ন কোথায় চলে আসে বলতো, উদ্ভিদে চলে আসতে পারে। এভাবেও আমাদের নাইট্রোজেন ফিক্সেশনটা হতে পারে। আরেকটা হতে পারে, উদ্ভিদেরও তো যেরকম মরণ বা যদি পচন হয়, সেও ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়ার মাধ্যমে নাইট্রোজেন গ্যাস করতে পারে। করার মাধ্যমে কিন্তু আমাদের আবার নাইট্রোজেন ফিক্সেশন সম্পূর্ণ করতে পারে। আর একটা হচ্ছে আমাদের বিশেষ ধরনের উদ্ভিদ, লিগমিনাস জাতীয় যে উদ্ভিদগুলো আছে, তাদের ক্ষেত্রে কি হয়, তারা হচ্ছে তাদের যেহেতু শিকড়ে বা মূল রমে গুটি থাকে, তারা হচ্ছে সরাসরি বায়ুমণ্ডল থেকে সরাসরি নাইট্রোজেন গ্যাস আবদ্ধ করে আমাদের নাইট্রোজেন ফিক্সেশনটাকে সম্পন্ন করতে পারে। এই গেল নাইট্রোজেন ফিক্সেশন প্রক্রিয়ার প্রাকৃতিক কারণ। আরেকটা কারণ আমরা দেখবো, সেটা হচ্ছে কৃত্রিম উপায়ে আমরা কিভাবে নাইট্রোজেন ফিক্সেশনটা সম্পূর্ণ করতে পারি। আচ্ছা, তো কৃত্রিম উপায় মানে হচ্ছে আমাদের শিল্পক্ষেত্রে আমাদের যে বিভিন্ন ইউরিয়া গ্যাস আমরা উৎপন্ন করি, অর্থাৎ যেখানে চাষাবাদ করা হয় বা যে জমিগুলোতে চাষাবাদ করা হয়, সেখানে আমরা দেখি যে বিভিন্ন ধরনের সাদা সার মানে ইউরিয়া সার প্রয়োগ করা হয়। তো ইউরিয়া সারগুলো যখন আমাদের র্যান্ডমলি যখন ছিটানো হয়, তখন কোনো জায়গায় কম হয়, কোনো জায়গায় বেশি হয়, যার কারণে আমরা হচ্ছে এই তোমার হচ্ছে উদ্ভিদ যেহেতু সম পরিমাণে নাইট্রোজেন গ্যাসটা পাচ্ছে না বা নাইট্রোজেন উপাদানটা পাচ্ছে না, সেই জায়গা থেকে আমরা কি করতে পারি, কৃত্রিম উপায়ে আমরা কি করতে পারি, ইউরিয়া গ্যাসটা উৎপন্ন করতে পারি। সেই ইউরিয়া গ্যাসকে আমরা সার হিসাবে আমাদের কি করতে পারি, ভূমিতে আমরা কি করতে ভূমিতে প্রয়োগ করতে পারি বা জমিতে প্রয়োগ করতে পারি। এবং এই প্রক্রিয়ার মূল কারণটা কি, যে উদ্ভিদের প্রোটিন গ্রহণের জন্য বা উদ্ভিদের বৃদ্ধির জন্য আমরা ইউরিয়া গ্যাসটাকে আমরা হচ্ছে কি করতে পারি, প্রয়োগ করতে পারি। এখন আসেন আমরা কৃত্রিম উপায়ে কিভাবে হচ্ছে এই নাইট্রোজেন ফিক্সেশন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারি। প্রথমত আমরা দেখব যে আমাদের শিল্পক্ষেত্রে হ্যাবারবস পদ্ধতিতে, হ্যাবারবস পদ্ধতিতে মূলত হচ্ছে অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন করা হয়, এবং সেটি হচ্ছে নাইট্রোজেন এবং হাইড্রোজেনের বিক্রিয়ায় আমাদের প্রথম হচ্ছে অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হবে। সেই অ্যামোনিয়াটাকে আমরা পরবর্তীতে ইউরিয়া সার হিসাবে ব্যবহার করব।
তাহলে দেখো তো হচ্ছে হ্যাবারবস পদ্ধতিতে কিভাবে অ্যামোনিয়া গ্যাসটা আমাদের উৎপন্ন হয়। প্রথমত হচ্ছে 1 মোল নাইট্রোজেন এবং 3 মোল হাইড্রোজেনকে আমাদের একটা প্রভাবক আছে, সেটা হচ্ছে আয়রন প্রভাবকের উপস্থিতিতে আমাদের 200 অ্যাটমসফিয়ার চাপ এবং একই সাথে হচ্ছে কি বলতো 400 থেকে 500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমাদের অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হয়। আমরা আবার একটা হচ্ছে হ্যাবারবস পদ্ধতিতে আমাদের 1 মোল নাইট্রোজেন এবং 3 মোল হাইড্রোজেন আয়রন প্রভাবকের উপস্থিতিতে 200 অ্যাটমসফিয়ার চাপ এবং 400 থেকে 500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন করে। এবার এই অ্যামোনিয়া গ্যাসটাই তরল কার্বন ডাইঅক্সাইডের সাথে মানে লিকুইড কার্বন ডাইঅক্সাইডের সাথে দেখো হচ্ছে আমাদের 150 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উচ্চ চাপ যদি প্রয়োগ করা হয়, আমাদের যে অ্যামোনিয়া গ্যাস ছিল তাকে লিকুইড কার্বন ডাইঅক্সাইডের সাথে 150 ডিগ্রি সেলসিয়াস এবং উচ্চ চাপ প্রয়োগ করলে এটি আমাদের ইউরিয়া উৎপন্ন করে এবং ইউরিয়ার সংকেতটা হচ্ছে NH2CO NH2 ইউরিয়া উৎপন্ন করে। তো ইউরিয়াটাকে আমরা কি করতে পারি, সার হিসেবে কি করতে পারি, ব্যবহার করতে পারি। আচ্ছা, এই গেল একটা প্রক্রিয়া। আবার অ্যামোনিয়া থেকে আমরা হচ্ছে অসওয়াল পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিড উৎপন্ন করতে পারি। একটু আগে যেটা তোমরা দেখছিলাম বর্জ্যপাতের মাধ্যমে নাইট্রিক অ্যাসিড উৎপন্ন হয়, যা হচ্ছে আমাদের মাটির উপাদানের সাথে যুক্ত হয়ে নাইট্রেট লবণ উৎপন্ন করে, যেখান থেকে উদ্ভিদ মূল রঙের মাধ্যমে নাইট্রেট আয়নটা শোষণ করতে পারে। তো এই জিনিসটা যদি আমরা কৃত্রিম উপায় করতে চাই, সেটা হচ্ছে আমাদের যে হ্যাবারবস পদ্ধতিতে অ্যামোনিয়া উৎপন্ন হয় তাকে আমরা আবার অসওয়াল পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিড উৎপন্ন করতে পারি এবং সেখান থেকে বিভিন্ন ধরনের নাইট্রেট লবণ উৎপন্ন করা যাবে, যেগুলো সার হিসাবে কি করা যাবে, ব্যবহার করা যাবে। তাহলে সেটা আমরা কিভাবে করতে পারি, দেখো তো হচ্ছে যে আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে অ্যামোনিয়াকে আমরা হচ্ছে প্লাটিনাম প্লাটিনাম প্রবাহ এবং 900 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমাদের হচ্ছে বায়ুমণ্ডলের অক্সিজেনের সাথে বা অক্সিজেনের সাথে যখন যুক্ত করা হবে, তখন আমাদের উৎপন্ন হবে নাইট্রোজেন মনোক্সাইড এবং হচ্ছে বাষ্প উৎপন্ন হবে। দেখেন হচ্ছে আমরা কি বলছি যে অ্যামোনিয়াকে প্লাটিনাম প্রবাহ এবং 900 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অক্সিজেন গ্যাসের সাথে যখন বিক্রিয়া করা হবে, নাইট্রোজেন মনোক্সাইড এবং হচ্ছে আমাদের বাষ্প উৎপন্ন হবে। আচ্ছা, এবার চলে আসবো এই যে নাইট্রোজেন মনোক্সাইডটা ছিল, তোমরা জানো এটি অক্সিজেনের সাথে যখন বিক্রিয়া করা হয় নাইট্রোজেন ডাইঅক্সাইডটা উৎপন্ন হয়। এই নাইট্রোজেন ডাইঅক্সাইডকে আমরা আবার অক্সিজেন এবং পানির সাথে মানে লিকুইড বা তরল পানির সাথে যখন যুক্ত হবে, তখন আমরা পাবো হচ্ছে নাইট্রিক অ্যাসিড। আচ্ছা, একটু তোমাদেরকে বলি, একটু আগে আমরা দেখাচ্ছিলাম প্রাকৃতিক ভাবে মানে বর্জ্যপাতের মাধ্যমে আমাদের হচ্ছে নাইট্রিক অ্যাসিড আমরা পাইতাম। আর এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের শিল্পক্ষেত্রে আমরা হচ্ছে কৃত্রিম প্রক্রিয়ার মাধ্যমে নাইট্রিক অ্যাসিড উৎপন্ন করছি। এই যে অ্যামোনিয়া থেকে নাইট্রিক অ্যাসিড উৎপন্ন করলাম, এই প্রক্রিয়ার নাম হচ্ছে অসওয়াল পদ্ধতি। এটা কিভাবে হয়েছে আমরা আবার একটু বলি। অ্যামোনিয়াকে প্লাটিনাম প্রভাবকের উপস্থিতিতে 900 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অক্সিজেনের সাথে যখন বিক্রিয়া করা হয়, তখন সেখান থেকে আমরা পাবো হচ্ছে নাইট্রোজেন মনোক্সাইড, যা হচ্ছে বায়ুর অক্সিজেনের সাথে যুক্ত হয়ে নাইট্রোজেন ডাইঅক্সাইড উৎপন্ন করবে। নাইট্রোজেন ডাইঅক্সাইডকে আমরা অক্সিজেন এবং লিকুইড পানি বা তরল পানির সাথে যখন যুক্ত হবে, তখন সেখান থেকে আমরা পাবো হচ্ছে কি নাইট্রিক অ্যাসিড। আর তুমি ইতিমধ্যে দেখছো এই নাইট্রিক অ্যাসিড গুলা বায়ু আমাদের হচ্ছে কি করে বিভিন্ন ধরনের নাইট্রেট সার, যেমন সেটা হতে পারে সোডিয়াম নাইট্রেট বা হচ্ছে ক্যালসিয়াম নাইট্রেট, এই সার হিসাবে যখন মাটিতে মেশানো হবে তখন মাটি এটা সহজে কি করতে পারে বলতো, দ্রবীভূত করে বা দ্রবীভূত অবস্থায় উদ্ভিদ সহজেই গ্রহণ করতে পারে। মানে সোজা কথা হচ্ছে এই যে আমরা কৃত্রিম উপায়ে নাইট্রিক অ্যাসিড উৎপন্ন করলাম, তাকে আমরা বিভিন্ন কি করতে পারি, নাইট্রেট সার হিসাবে কি করতে পারি বলতো, তৈরি করতে পারি। সেটা হচ্ছে সোডিয়াম নাইট্রেট হতে পারে বা ক্যালসিয়াম নাইট্রেট হিসাবে আমরা মাটিতে যখন মেশানো হবে বা দ্রবীভূত করা হবে, তখন উদ্ভিদ সেই দ্রবীভূত নাইট্রেট লবণটাকে গ্রহণ করবে এবং তার পুষ্টি কার্যক্রমটা কি করবে, সম্পন্ন করবে। তাহলে এই হচ্ছে আমাদের কৃত্রিম প্রক্রিয়ায় আমাদের হচ্ছে নাইট্রোজেন ফিক্সেশন প্রক্রিয়া। তাহলে একটা হচ্ছে আমাদের প্রাকৃতিকগত ভাবে আমাদের হচ্ছে নাইট্রোজেন ফিক্সেশনটা হয়, আরেকটা হচ্ছে আমাদের কৃত্রিম প্রক্রিয়ায় আমরা হচ্ছে নাইট্রোজেন ফিক্সেশন করতে পারি। অর্থাৎ সেটা হচ্ছে বিভিন্ন ধরনের সার উৎপাদন করে আমাদের কি করা হয়, মাটিতে মেশানো হয়
এবং সেটা উদ্ভিদ কি করতে পারে, গ্রহণ করতে পারে। বলতে পারো যে স্যার কেন হচ্ছে আমরা কৃত্রিম প্রক্রিয়ায় আমরা হচ্ছে এই সারটা তৈরি করবো? কারণ হচ্ছে যখন একটা জমিতে বারবার ফসল উৎপন্ন করা হয় তখন সেখানে কিন্তু মাটির নাইট্রোজেনের পরিমাণ কমে যায়, এবং সেই ক্ষেত্রে ফসলের বৃদ্ধি বাড়ানোর জন্য আমরা মূলত হচ্ছে এই তাদেরকে সার হিসাবে আমাদের প্রয়োগ করলে মাটির উর্বরতা কি পায়, বৃদ্ধি। আচ্ছা, এরপর আমরা আসবো আমাদের গ্রিন হাউস প্রভাব এবং ওজোন স্তর ক্ষয় নিয়ে। আচ্ছা, প্রথমত হচ্ছে যে গ্রিন হাউসটাকে, গ্রিন হাউসটাকে আগে একটু শুনি আমরা। এটা তোমরা অনেকে শুনছো এরকম যে যেগুলো হচ্ছে শীত প্রধান দেশ, মানে যেখানে অনেক বেশি ঠান্ডা থাকে, তারা সেখানে কি করে যে উদ্ভিদ গুলাকে চাষাবাদ করার জন্য একটা কি করে বলতো, কাচের তৈরি ঘর তৈরি করে, একটি কাচের তৈরি ঘর তৈরি করে, ধরো হচ্ছে এরকম। হুম, একটা কাচের তৈরি কি করে বলতো, ঘর তৈরি করে। কাচের তৈরি ঘর, তারপর এখানে কি করে বলতো, বিভিন্ন ধরনের গাছ মানে উদ্ভিদ তারা কি করে বলতো, রোপণ করে। আচ্ছা, কেন করে দেখো তো, যখন আমরা জানি যে সূর্য থেকে যখন আমাদের আলোটা, মানে সূর্য থেকে যখন আলো যখন এই কাচের ভেদ করে ভিতরে আসে, তখন আমাদের কিছু পরিমাণ আমাদের তাপ আমাদের কি হয় বলতো, এই কাচের মধ্যে দিয়ে যখন ভিতরে চলে আসে, তার থেকে কিছু পরিমাণ তাপ আবার বের হইতে পারে না। অর্থাৎ সূর্য থেকে যে পরিমাণ তাপ আমাদের কাছটাকে ভেদ করে ভিতরে চলে আসলো, যখন এটা আমাদের শোষিত হয় তখন কিছু পরিমাণ তাপ আমাদের এই কাচের আবদ্ধ পাত্রের মধ্যে কি থাকে বলতো, জমা হয়ে যায়, অর্থাৎ থেকে যায়। যার কারণে ভিতরের পরিবেশটাকে কি থাকে বলতো, উষ্ণ থাকে। এই যে প্রক্রিয়ায় তখন কি করে বলতো, উদ্ভিদ কি করে বলতো আস্তে আস্তে করে বড় হয়, বা উদ্ভিদ হচ্ছে কি করে বলতো বৃদ্ধি পায়। তাহলে এখানে ঘটনাটা কি হলো, ঘটনা হচ্ছে শীত প্রধান দেশে আমাদের কাঁচের তৈরি বিভিন্ন ঘর তৈরি করা হয় যেখানে উদ্ভিদ বা গাছপালা রোপণ করা হয়। যেহেতু এখানে তাপমাত্রা অনেক কম থাকে, সেই কম তাপমাত্রায় উদ্ভিদ কিন্তু বৃদ্ধি কার্যক্রম সম্পন্ন হতে পারে না। যার কারণে যখন সূর্য থেকে আলোটা আমাদের এই কাঁচটা ভেদ করে ভিতরে আসে, যে পরিমাণ তাপ আমাদের ভিতরে আসে, আমাদের যখন বের হয়ে আসে তখন কিন্তু একই পরিমাণ তাপ আমাদের শোষিত হয়ে বের হইতে পারে না। অর্থাৎ কিছু পরিমাণ তাপ এই কাঁচের পাত্রের মধ্যে রয়ে যায়, যার কারণে আমাদের কি থাকে, ভিতরের পরিবেশটা আমাদের উষ্ণ থাকে, মানে তাপ উষ্ণতা থাকে। ফলে আস্তে আস্তে করে কি হয় বলতো, উদ্ভিদটা বৃদ্ধি পেতে থাকে। এখন এবার যদি আমরা বলি যে আমাদের আমাদের হচ্ছে দেখো তো, বায়ুমণ্ডল যদি আমরা কল্পনা করি, আমাদের ধরো হচ্ছে যে আমরা যদি আমাদের বায়ুমণ্ডল কল্পনা করি, তখন কি হয় দেখো তো একটু, আমাদের এখানে যেরকম সূর্য থেকে যখন আমাদের তাপ যখন আমাদের বায়ুমণ্ডলে ভেদ করে পৃথিবীতে আসে, বায়ুমণ্ডল ভেদ করে যখন পৃথিবীতে আসে, তখন আমরা জানি বায়ুমণ্ডলে একটা কার্বন ডাই অক্সাইডের একটা লেয়ার থাকে, মানে আবরণ থাকে। কি হয়, ধরো সূর্য থেকে যে পরিমাণ তাপ পৃথিবীতে আসলো, বের হয়ে যাওয়ার পরে কিন্তু সে একই পরিমাণ তাপ কি হয় না বলতো, শোষিত হয় না। অর্থাৎ কিছু পরিমাণ তাপ পৃথিবীর পৃষ্ঠে কি আমাদের আবদ্ধ থেকে যায়। এবং এই আবদ্ধ থাকার কারণটা কি, ওই যে বায়ুমণ্ডলের যে একটা লেয়ার থাকে, সেখানে কার্বন ডাইঅক্সাইডের একটা লেয়ার থাকার কারণে যে পরিমাণ তাপ আমাদের পৃথিবী পৃষ্ঠে আসলো, একই পরিমাণ তাপ কিন্তু আমাদের পৃথিবী থেকে বের হয়ে যেতে পারে না। অর্থাৎ কিছু কিছু পরিমাণ আমাদের আমাদের হচ্ছে তাপ পৃথিবী পৃষ্ঠে জমা থেকে যায়। যার কারণে সময়ের সাথে সাথে আমাদের পৃথিবীটা কি হবে বলতো, উষ্ণ হচ্ছে। এই যে উষ্ণতা হচ্ছে, এই যে ঘটনা, সেটাই হচ্ছে মূলত হচ্ছে আমাদের গ্রিন হাউস ইফেক্ট। গ্রিন হাউস কি বলতো, ইফেক্ট, যার মাধ্যমে কি হয় বলতো, বৈশ্বিক ভাবে আমাদের উষ্ণতা কি হয়? বৃদ্ধি পায়। এবং এই বৈশ্বিক ভাবে উষ্ণতা বৃদ্ধি পাওয়ার জন্য আমাদের বিভিন্ন ধরনের গ্রিন হাউস গ্যাস আছে, তারা হচ্ছে দায়ী। তাহলে আমরা প্রথম যেটা শিখবো সেটা হচ্ছে যে গ্রিন হাউস ইফেক্ট, আমরা বললাম যে সূর্য থেকে আমাদের তাপটা যখন পৃথিবী পৃষ্ঠে আসে, তখন কিছু পরিমাণ তাপ আমাদের পৃথিবী পৃষ্ঠে শোষিত হওয়ার আগে কি বলতো, মানে শোষিত না হয়ে কি করে আমাদের পৃথিবী পৃষ্ঠে রয়ে থাকে। মানে যে পরিমাণ তাপ সূর্য থেকে আসে, একই পরিমাণ তাপ কিন্তু আমাদের বিকিরিত হয় না, কিছু পরিমাণ তাপ আমাদের পৃথিবী পৃষ্ঠে রয়ে যায়।
সেই জন্য আমাদের ক্রমান্বয়ে কি হয়, পৃথিবীর উষ্ণতা হচ্ছে, এবং এই যে ঘটনা সেটাকে বলা হয় গ্রিন হাউস ইফেক্ট। এখন আমরা দেখবো এই গ্রিন হাউস ইফেক্টের জন্য কোন গ্যাসগুলো দায়ী, এবং যে গ্যাসগুলো দায়ী তাদেরকে আমরা বলছি গ্রিন হাউস গ্যাস। যেমন হচ্ছে বায়ুমণ্ডলে উপস্থিত বিভিন্ন ধরনের গ্যাসীয় পদার্থে, সেটা হতে পারে কার্বন ডাইঅক্সাইড, মিথেন, তারপর হচ্ছে দেখো তো আমাদের হচ্ছে নাইট্রাস অক্সাইড, যার নাম হচ্ছে নাইট্রাস অক্সাইড N2O, নাইট্রাস অক্সাইড, এটাকে লাফিং গ্যাসও বলা হয়, এটা একটু মনে রাখবা। তারপর হচ্ছে সিএফসি, সিএফসি মানে হচ্ছে ক্লোরোফ্লোরোকার্বন। সিএফসি এর মিনিংটা কি? ক্লোরো ফ্লোরোকার্বন, ক্লোরোফ্লোরো। তারপর দেখো তো ওজন, এবং হচ্ছে কি বলতো আমাদের হচ্ছে পানি মানে ভাস্প বা পানি যে গ্যাস আছে সেটা, এর আবরণ পৃথিবীকে কি করে বলতো আচ্ছাদন রূপে ঢেকে রাখে। আচ্ছাদন রূপে বলতে বোঝাচ্ছে পৃথিবীর মাঝখানে বা বায়ুমণ্ডলে একটা বলয় সে সৃষ্টি করে থাকে এই গ্যাসগুলো। কারা? কার্বন ডাইঅক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড, ক্লোরোফ্লোরোকার্বন, ওজোন, এবং হচ্ছে কি বলতো আমাদের ভাস্প। এগুলা কি করে পৃথিবীকে আচ্ছাদন রূপে ঢেকে রাখে। ফলে পৃথিবী পৃষ্ঠ হতে বিকিরিত তাপকে মহাশূন্যে ফিরে যেতে কি করে বলতো বাধা দেয়, এবং ভূপৃষ্ঠ এবং তৎসংলগ্ন বায়ুমণ্ডলকে কি রাখে? উত্তপ্ত রাখে। এবং এই জন্য এই গ্যাসগুলোকে বলা হচ্ছে আমাদের গ্রিন হাউস গ্যাস। তো আমি কি বলছি একটু খেয়াল করো, আমাদের যে বিভিন্ন গ্যাসীয় উপাদান আছে বায়ুমণ্ডলের, বেসিক্যালি তারা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড, সিএফসি, ওজোন স্তর বা ওজন, ওজন গ্যাস, এবং হচ্ছে কি বলতো ভাস্প। এগুলা কি করে বলতো পৃথিবীর যে আবরণ আছে তাদেরকে একটা কি করে বলতো আচ্ছাদন রূপে কি করে বলতো ঢেকে রাখে। যার কারণে সূর্য থেকে যে আলোটা পৃথিবী পৃষ্ঠে আসে সেই পরিমাণ তাপটা পৃথিবীকে ভেদ করে আমাদের বিকিরিত হতে পারে না, অর্থাৎ কিছু পরিমাণ তাপ আমাদের পৃথিবী পৃষ্ঠে রয়ে যায়। যার কারণে আমাদের কি হয় যে বায়ুমণ্ডল আস্তে আস্তে কি বলতো উত্তপ্ত হয়, এবং যে গ্যাসগুলোর জন্য এই বায়ুমণ্ডলটা উত্তপ্ত হচ্ছে সেটাকে আমরা বলবো হচ্ছে গ্রিন হাউস গ্যাস। তাহলে মনে রাখবা গ্রিন হাউস এফেক্টের জন্য দায়ী গ্যাসগুলো কোনগুলো? কার্বন ডাইঅক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড, সিএফসি, ওজোন গ্যাস, এবং হচ্ছে বাষ্প। ঠিক আছে? আচ্ছা, এরপর আসছে হচ্ছে আমাদের, আমরা যেটা দেখবো এখানে আমাদের এমসিকিউর জন্য আসে যে আমাদের যে বৈশ্বিক যে উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে তার জন্য যে গ্রিন হাউস গ্যাসগুলো আছে তাদের কতটুকু তারা দেয়। তাহলে আমরা দেখবো যে গ্রিন হাউস এফেক্টের জন্য আমাদের কোন গ্যাসের দায়ীটা সবচেয়ে বেশি বা পরিমাণ কার কতটুকু। প্রথমে দেখবো যে সবচেয়ে বেশি দায়ী হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। আমাদের কার্বন ডাইঅক্সাইডের এই বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধিতে কার্বন ডাইঅক্সাইডের ভূমিকা হচ্ছে 50%, অর্থাৎ 100%-এর ভিতরে কার্বন ডাইঅক্সাইড একলাই 50% কি করে বলতো তাপমাত্রা বৃদ্ধিতে ভূমিকা পালন করে। তার মানে আমরা বলতে পারি যে গ্রিন হাউস ইফেক্টের জন্য সবচেয়ে বেশি দায়ী হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। তারপর দেখো তো মিথেন হচ্ছে আমাদের 19% দায়ী, সিএফসি মানে ক্লোরোফ্লোরো কার্বন হচ্ছে 16% দায়ী, ওজোন গ্যাস হচ্ছে 8% দায়ী, তারপর হচ্ছে নাইট্রাস অক্সাইড হচ্ছে 5% দায়ী, এবং জলীয় বাষ্প হচ্ছে আমাদের 2% দায়ী। এটা মনে রাখবো যে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধিতে আমাদের যে গ্রিন হাউস যে গ্যাসগুলো আছে তাদের ভূমিকা কতটুকু। এবার হচ্ছে আমাদের, আমরা এখান থেকে কিছু ইনফরমেশন দেখবো, সেটা হচ্ছে বর্তমান বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির মূল কারণ হচ্ছে আমাদের কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড গ্যাসের স্বাভাবিক ঘনত্ব কি হওয়া বলতো বৃদ্ধি পাওয়া, মানে আমাদের যে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে তার একমাত্র কারণ হচ্ছে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের স্বাভাবিক ঘনত্বটা কি পাচ্ছে বলতো বৃদ্ধি পাচ্ছে। দুই হচ্ছে বিগত 50 বছরে আমাদের 0.6 ডিগ্রি সেলসিয়াস হারে আমাদের বৈশ্বিক উষ্ণতা বেড়েছে। অর্থাৎ আমাদের পৃথিবীর যে তাপমাত্রা আমাদের ক্রমবর্ধমান কিন্তু বৃদ্ধি পাচ্ছে, এবং সেটা হচ্ছে বিগত 50 বছর যদি আমরা অ্যানালাইসিস করি সেটা হচ্ছে 0.6 ডিগ্রি সেলসিয়াস হারে আমাদের বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে পৃথিবীর গড় তাপমাত্রা হচ্ছে 15 ডিগ্রি সেলসিয়াস ধরা হয়, কিন্তু পরিবেশ বিজ্ঞানীদের মতবাদ অনুসারে বা ধারণা মতে 2050 সালের মধ্যে এই পৃথিবীর গড় তাপমাত্রা বেড়ে গিয়ে 18 ডিগ্রি সেলসিয়াস হয়ে যাবে। অর্থাৎ দেখো তো হচ্ছে বৈশ্বিক উষ্ণতার প্রভাব কেমন আমাদের বৃদ্ধি পাবে তার একটা আমরা ড্রেস করতে পারছি। বর্তমানে যেখানে পৃথিবীর গড় তাপমাত্রা হচ্ছে 15 ডিগ্রি সেলসিয়াস ধরা হয়,
আগামী 2050 সালের মধ্যে সে তাপমাত্রা পৌঁছাবে প্রায় 18 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, এরপর আমরা দেখবো সিএফসি গ্যাস। তো এখানে সিএফসি আমরা পুনরূপটা বলছিলাম যে ফ্লোরো কার্বন। আচ্ছা, এই ক্লোরোফ্লোরো কার্বনটা কিভাবে পাওয়া যায়? সেটি হচ্ছে মিথেন ইথেনের ফ্লোরিন ক্লোরিন জাতকই হচ্ছে আমাদের মূলত হচ্ছে সিএফসি। এখানে আবার বলছি যে মিথেন ইথেন এর ফ্লোরিন বা ক্লোরিনের যে জাতকগুলো আমরা পাই তাকে মূলত হচ্ছে আমাদের সিএফসি বলা হয়। বাণিজ্যিক ভাবে এদেরকে প্রেয়ন্স নামে পরিচিত। এটা এমসিকি আমাদের আছে। অর্থাৎ সিএফসি যে গ্যাস তাকে বাণিজ্যিক ভাবে মূলত বলা হচ্ছে প্রেয়ন্স বলা হয়। আচ্ছা, এবার আসো সিএফসি সম্পর্কে আমরা একটু ইনফরমেশন জানবো। এরা হচ্ছে নিম্ন গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বিশিষ্ট, তারপর হচ্ছে গন্ধহীন, অধার্য, নিষ্ক্রিয় এবং হচ্ছে পানিতে অদ্রবণীয় এবং হচ্ছে অবিষাক্ত। খেয়াল করো সিএফসি কি বলছি, তাদের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক হচ্ছে অনেক কম। এরা হচ্ছে গন্ধহীন, অদাহ্য। অদাহ্য মানে হচ্ছে তারা হচ্ছে ধার্য নয়। এরপর হচ্ছে এরা হচ্ছে নিষ্ক্রিয় থাকে এবং পানিতে আমাদের কেমন থাকবে, অদ্রবণীয় অবস্থা থাকবে। এবং এদের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এরা হচ্ছে অবিষাক্ত। এবার আমরা দেখবো হচ্ছে বিভিন্ন ধরনের আমাদের সিএফসি যৌগ আছে, তাদের সংকেত এবং আমাদের ব্যবহারটা আমরা জানবো। অর্থাৎ বিভিন্ন ধরনের আমাদের সিএফসি যৌগ আছে, সেই যৌগগুলোকে আমরা তাদের সংকেতগুলো আমরা একটু দেখবো। প্রথমত হচ্ছে আমরা দেখবো হচ্ছে যে সিএফসি সিএফসি 11, এই সিএফসি 11 এর সংকেতটা হচ্ছে কার্বন ফ্লোরিন এবং হচ্ছে সিএল3। অর্থাৎ সিএফ সিএল3 হলে তখন তাকে বলা হচ্ছে সিএফসি কত বলতো 11। তারপর হচ্ছে আমাদের দেখবো সিএফসি12, এটির সংকেত হচ্ছে CF2Cl2। অর্থাৎ এখান থেকে একটা ক্লোরিন কমছে, একটা ক্লোরিন বৃদ্ধি পেলে তখন তাকে আমরা বলবো হচ্ছে CFC12। আবার আবার লক্ষ্য করো CFC11 হচ্ছে CFCl3। অর্থাৎ একটা ফ্লোরিন ক্লোরিন হচ্ছে আমাদের 3টা। এটা কিভাবে আমি বলি, কার্বনের যেহেতু যোজনী হচ্ছে 4, তার কিন্তু 4টা বন্ডিং হয়। তো যখন CFC11 হয় তখন সেখানে একটা বন্ডিং হচ্ছে ফ্লোরিনের সাথে, বাকি 3টে হচ্ছে আমাদের ক্লোরিনের সাথে। আর যখন CFC12 বলবো তখন হচ্ছে দুটা বন্ধন হচ্ছে ফ্লোরিনের সাথে, দুটা বন্ধন হচ্ছে ক্লোরিনের সাথে। তখন সেটাকে আমরা বলছি আমাদের, তখন সেটাকে বলবো CFC12। এবার দেখো তো আরো একটা সংকেত আছে, সেটা হচ্ছে CFC113। এর সংকেতটা হচ্ছে CF2Cl এবং CFCl2। অর্থাৎ CFC113তে আমাদের কার্বন হচ্ছে 2টি এবং প্রথমটাতে হচ্ছে 2টা ফ্লোরিন একটা ক্লোরিন, পরবর্তী কার্বন হচ্ছে একটা ফ্লোরিন 2টা ক্লোরিন। তাহলে আমরা 3 ধরনের সিএফসি দেখেছি, CFC11, CFC12 এবং সিএফসি হচ্ছে 113। তাদের সংক্ষিপ্ত আমরা দেখেছি। CFC11 হচ্ছে সিএফসি কার্বন ফ্লোরিন এবং হচ্ছে 3টি ক্লোরিন। তারপর CFC12 আমরা কি দেখলাম, একটি কার্বন 2টি ফ্লোরিন 2টি ক্লোরিন। আর CFC113 মধ্যে আমরা কি দেখলাম, এখানে 2টি কার্বন থাকবে, প্রথমটার সাথে হচ্ছে 2টা ফ্লোরিন একটা ক্লোরিন, আর সেকেন্ড কার্বন হচ্ছে একটা ফ্লোরিন 2টি ক্লোরিন। এখানে মূলত হচ্ছে এই সিএফসি গ্যাসগুলো আমাদের মূলত বিভিন্ন জায়গায় ব্যবহার করা হয়। আমরা যদি তাদের ব্যবহারটা যদি তোমাদেরকে একটু দেখাই, প্রথম হচ্ছে CFC11 হচ্ছে নরম জাতীয় যে ফোম গুলা আছে, নরম জাতীয় ফোম গুলাতে, যেমন সেটা হতে পারে গাড়ির সিট বলো, বালিশ বলো, মানে দেখো এই যে নরম জাতীয় ফোম, সেটা হতে পারে গাড়ির সিট, বালিশ বা কুশন, কার্পেট এবং হচ্ছে রেফ্রিজারেটরের যে ফ্রিজার আছে এবং স্প্রে ক্যান গুলাতে আমাদের CFC11টা ব্যবহার করা হয়। নরম জাতীয় জিনিসগুলোতে মূলত ব্যবহার করা হচ্ছে CFC11। আর CFC12 ব্যবহার করা হয় কঠিন প্লাস্টিকের যে ফোম, তারপর হচ্ছে রেফ্রিজারেটর, তারপর হচ্ছে এয়ার কন্ডিশন এবং হচ্ছে স্প্রে ক্যান গুলাতে ব্যবহৃত করা হয়। তাহলে এখানে হচ্ছে নরম জায়গায়, এখানে হচ্ছে আমাদের কি বলতো কঠিন যে বস্তুগুলো আমরা ব্যবহার করা হয়, সেখানে হচ্ছে CFC12 ব্যবহার করা হয়। আর CFC113 ব্যবহার করা হচ্ছে বিভিন্ন ধরনের গ্রিস, গ্লু
এবং ইলেকট্রিক সার্কিটের গোল্ডার দুয়ে নেওয়ার কাজে আমাদের হচ্ছে সিএফসি 113 ব্যবহার করা হয়। তো এই হচ্ছে আমাদের সিএফসি যে গ্যাসগুলো আছে তাদের সংকেত এবং ব্যবহার আমরা শিখলাম। এবার আমরা যেটা শিখবো সর্বশেষ সেটা হচ্ছে ওজোন স্তর ক্ষয়। আচ্ছা, তার মানে হচ্ছে আমরা বায়ুমণ্ডলে কিন্তু একটা স্তরের কথা জানি, সেটা হচ্ছে স্ট্রাটোস্ফিয়ার। সেখানে আমাদের হচ্ছে একটা কি থাকে, ওজোন লেয়ার থাকে। তা আমাদের ওই যে এই ওজোন স্তরের কিন্তু আমাদের হচ্ছে দিন দিন কিন্তু কি হচ্ছে বলতো, ক্ষয় হচ্ছে। তো আমরা সেইটা ক্ষয়টা কিভাবে হয় সেটা একটু দেখবো। প্রথমে তার আগে আমরা দেখবো ওজোন স্তরটা কি। ওজোন স্তর হচ্ছে ভূপৃষ্ঠ থেকে 12 থেকে 50 কিলোমিটার উচ্চতা পর্যন্ত স্ট্রাটোস্ফিয়ার অঞ্চলে বিস্তৃত যে এলাকা তাকে আমরা বলছি ওজোন স্তর। অর্থাৎ বায়ুমণ্ডলে আমাদের 4টি স্তর আছে, তার মধ্যে একটি স্তর হচ্ছে আমাদের স্ট্রাটোস্ফিয়ার। সেখানে ভূপৃষ্ঠ থেকে 12 থেকে 50 কিলোমিটার এলাকা জুড়ে আমাদের মূলত হচ্ছে ওজোন স্তরটা বিদ্যমান থাকে। আর মনে রাখবা সেখানে যে ওজোন গ্যাসটা আছে তার একটা বৈশিষ্ট্য হচ্ছে, ওজোন গ্যাসটা হচ্ছে নীলাভ বেগুনি বর্ণের, মাছের আষ্টে গন্ধযুক্ত। অর্থাৎ মাছের যে আঁশ আছে সেই পরিমাণ গন্ধ থাকবে, এবং এটি অবশ্যই একটি বিষাক্ত গ্যাস। ওজোন গ্যাসটা হচ্ছে নীলাভ বেগুনি, মাছের যে আঁশ আছে তার গন্ধযুক্ত, এবং হচ্ছে একটি বিষাক্ত গ্যাস। এখন হচ্ছে আমরা যেটা শিখবো মূলত সেটা হচ্ছে এই ক্লোরোফ্লোরো কার্বন দ্বারা কিভাবে আমাদের ওজোন স্তরটা ক্ষয় হচ্ছে সেটা আমরা দেখব। তো আসেন, প্রথমত হচ্ছে যে সূর্য থেকে আগত ইউভি রশ্মির প্রভাবে আমাদের স্ট্রাটোস্ফিয়ারে যে সঞ্চিত ক্লোরোফ্লোরো যে কার্বন আছে সেখান থেকে প্রথমে উৎপন্ন হবে ক্লোরিন ফ্রি রেডিক্যাল। আচ্ছা, তাহলে আমরা এখানে একটা শব্দ পেলাম, সেটা হচ্ছে ফ্রি রেডিক্যাল। ফ্রি রেডিক্যালটা কি? কোন একটি বন্ধনের সুষম ভাঙ্গনের মাধ্যমে মূলত হচ্ছে ফ্রি রেডিক্যালটা উৎপন্ন হয়। ধরো জিনিসটা কেমন আমি একটু বলি। ধরো এখানে কার্বন এবং ক্লোরিন একটা বন্ধন আছে। তো এই বন্ধন গঠন করতে বেসিক্যালি হচ্ছে কার্বন এবং ক্লোরিন উভয় একটি করে ইলেকট্রন শেয়ার করে এই বন্ধনটা ক্রিয়েট করে। এখন যদি এটাকে আমরা সুষমভাবে ভেঙে ফেলি, আমরা যদি সুষমভাবে ভাঙি তাহলে কি হবে দেখো তো। তাহলে হচ্ছে কার্বন তার একটা ইলেকট্রন নিয়ে আলাদা হয়ে যাবে, এবং ক্লোরিনও তার পরমাণু একটি ইলেকট্রন নিয়ে আলাদা হয়ে গেল। এই যে বন্ধনে একটি ইলেকট্রন নিয়ে আলাদা হয়ে গেল, এই জিনিসটাকে বলা হয় ফ্রি রেডিক্যাল। তাহলে কথা আমি আবার একটু বলছি, কোন একটি বন্ধন, সমযোজী বন্ধন আমাদের হচ্ছে দুটি ইলেকট্রন শেয়ারের মাধ্যমে একটি বন্ধন গঠন করে। এখন সেই বন্ধনটা যদি সুষমভাবে ভেঙে যায় তখন প্রত্যেকটা পরমাণু তাদের একটা ইলেকট্রন নিয়ে আলাদা হয়ে যায়। এই জিনিসটাকে বলা হচ্ছে ফ্রি রেডিক্যাল। তাহলে আমরা যেটা বলতে চাচ্ছিলাম যে আমাদের সূর্য থেকে আগত ইউভি রশ্মির মাধ্যমে আমাদের যে স্ট্রাটোস্ফিয়ারে সিএফসি যে গ্যাসটা আছে সেখান থেকে প্রথম হচ্ছে ক্লোরিন ফ্রি রেডিক্যাল উৎপন্ন হবে। তাহলে সেটা কিভাবে দেখো তো হচ্ছে, এই দেখো সিএফসি সিএল3, সিএফসি হচ্ছে আমাদের সিএফসি 11। এটি হচ্ছে দেখো তো সূর্য সূর্যের ইউভি রশ্মির প্রভাবে এখান থেকে দেখো তো, আমি যদি তোমাদেরকে একটু দেখাই যে কার্বনের যে 4টা বন্ধন ছিল, একটা ছিল ক্লোরিন, বাকি 3টা ছিল কার লগে, ক্লোরিনের সাথে। তো এখানে এই যে কার্বন এবং ক্লোরিনের যে বন্ধনটা আমাদের ছিল, আমরা যাবার একটু দেখাই। দেখো হচ্ছে সিএফ সিএল3 মানে সিএফসি 11। তারপর হচ্ছে ইউভি রশ্মির উপস্থিতি যখন তুমি বিক্রিয়া করাবে তখন আমি যেটা দেখাতে চেয়েছিলাম সেটা হচ্ছে কার্বনের 4টা বন্ধন থাকে, যেখানে হচ্ছে একটা ফ্লোরিন, ক্লোরিন হচ্ছে আমাদের 3টা। এখন যেটা বলছিলাম এই যে কার্বন এবং ক্লোরিনের মধ্যকার যে বন্ধনটা ছিল সেখানে আসলে কি ছিল, 2টা ইলেকট্রন ছিল। তাকে যদি আমরা কি করি বলতো, সুষম ভাঙ্গন করি, তাহলে এখান থেকে যেটা হবে, এই দেখেন ক্লোরিন তার একটা ইলেকট্রন নিয়ে আলাদা হয়ে যাবে। তাহলে আমাদের এই অংশ তাহলে কি থাকবে, আমাদের থাকবে হচ্ছে একটি কার্বন, একটি ফ্লোরিন, এবং হচ্ছে ক্লোরিন হচ্ছে 2টা, এবং কার্বন তার একটা ইলেকট্রন নিয়ে আলাদা হয়ে যাবে। এটাও একটা ফ্রি রেডিক্যাল, এটাও একটা আমাদের কি বলতো ফ্রি রেডিক্যাল। আমি ঘটনাটা আবার একটু বলছি। কার্বন এবং ক্লোরিনের যে বন্ধন ইলেকট্রন ছিল
তাদের মধ্যে সুষম ভাঙনের মাধ্যমে ক্লোরিন তার একটা ইলেকট্রন নিয়ে যখন আলাদা হয়ে যাবে তখন তাকে আমরা ক্লোরিন ফ্রি রেডিক্যাল বলবো, এবং কার্বন তার একটা ইলেকট্রন নিয়ে আলাদা হয়ে যাবে তখন সেটাকে আমরা কি বলবো, ফ্রি রেডিক্যাল বলবো। তাহলে এই জিনিসটা কিভাবে উৎপন্ন হচ্ছে বলতো, CFC11 আমাদের হচ্ছে সূর্যালোকের উপস্থিতিতে বা ইউভি রশ্মির প্রভাবে সে হচ্ছে প্রথম হচ্ছে ফ্রি রেডিক্যাল উৎপন্ন করবে, যার নাম হচ্ছে আমাদের ক্লোরিন ফ্রি রেডিক্যাল। অথবা আমরা যদি CFC12 ব্যবহার করি, অর্থাৎ CF2Cl CFC12, সেটিও একই রকম ভাবে আমাদের হচ্ছে সূর্যালোকের ইউভি রশ্মির মাধ্যমে আমাদের ক্লোরিন ফ্রি রেডিক্যাল তৈরি করতে পারে। দুইভাবে আমরা আসতে পারি, CFC11 থেকেও পেতে পারি, CFC12 থেকেও পেতে পারি। এখন যে মূল যে কাজটা সেটা হচ্ছে এই ক্লোরিন যে ফ্রি রেডিক্যালটা আছে এটি মূলত হচ্ছে ওজোন স্তরের ওজোন গ্যাসের সাথে বিক্রিয়া করে আমাদের হচ্ছে অক্সিজেন গ্যাস এবং ক্লোরিন মনোঅক্সাইড ফ্রি রেডিক্যাল উৎপন্ন করে। এখানে একটা ঘটনা খেয়াল করো, এই যে ফ্রি রেডিক্যালটা উৎপন্ন ক্লোরিন, সে কি করে আমাদের ওজোন স্তরের সাথে কি করে বলতো, বা ওজোন স্তরের ওজোন গ্যাসের সাথে যুক্ত হয়ে আমাদের অক্সিজেন এবং হচ্ছে কি উৎপন্ন করবে, ক্লোরিন মনোঅক্সাইড ফ্রি রেডিক্যাল উৎপন্ন করে। কিভাবে হচ্ছে দেখো তো, এই ক্লোরিন ফ্রি রেডিক্যালটা যখন ওজোন গ্যাসের সাথে যুক্ত হয় তখন ওজোন স্তরটা ক্ষয় হয়ে অক্সিজেন গ্যাস উৎপন্ন করে, এবং ওই ক্লোরিনের সাথে অক্সিজেন আরেকটা যুক্ত হয়ে ক্লোরিন মনোঅক্সাইড ফ্রি রেডিক্যালটা উৎপন্ন হয়। তোমাকে একটু খেয়াল করছো কিনা যে এখন এই ক্লোরিন ফ্রি রেডিক্যালের প্রভাবে আমাদের ওজোন স্তরে কিন্তু এক ধরনের ক্ষয় হচ্ছে। এরপর আসলে ঘটনা কিন্তু আরো আছে, ঘটনার আরেকটা কি, এই যে আমাদের ক্লোরিন মনোক্সাইড যে ফ্রি রেডিক্যালটা আছে উনিও কি করতে পারে, ওজনের সাথে বিক্রিয়া করে উনিও অক্সিজেন গ্যাস এবং পুনরায় আবার ক্লোরিন ফ্রি রেডিক্যালটা উৎপন্ন করতে হবে। মানে এটা চলমান থাকে। কিভাবে চলমান থাকে, এখান থেকে যে আমাদের ক্লোরিন মনোক্সাইড যে ফ্রি রেডিক্যালটা আছে সেও কিন্তু পরবর্তীতে আবার ওজনের সাথে বিক্রিয়া করবে, করে আবার তোমাকে অক্সিজেন গ্যাস এবং হচ্ছে ক্লোরিন ফ্রি রেডিক্যালটা উৎপন্ন করবে। ওই ক্লোরিন ফ্রি রেডিক্যালটা আবারও কি করতে পারবে, ওজোন স্তরের সাথে বিক্রিয়া করে তার কি করতে পারবে, ক্ষয় করতে পারবে, এবং ক্রমান্বয়ে এই প্রক্রিয়া যখন চলমান থাকবে তখন ধীরে ধীরে আমাদের হচ্ছে ওজোন স্তরটা ক্ষয় হয়। তাহলে এরপরে বিক্রিয়াগুলো আমরা একটু দেখি, সেটা হচ্ছে যে অক্সিজেন গ্যাস ইউভি রশ্মির প্রভাবে আমাদের হচ্ছে অক্সিজেন ফ্রি রেডিক্যাল উৎপন্ন করতে পারে। অর্থাৎ কিভাবে দেখো তো, অক্সিজেন মানে হচ্ছে এখানে দুইটি অক্সিজেন পরমাণু ছিল, এই যে তাদেরও যদি কি করি আমরা সুষম ভাঙ্গন করি তাহলে প্রত্যেকটি অক্সিজেন পরমাণু একটি করে ইলেকট্রন নিয়ে আলাদা হয়ে যাবে। এই জিনিসটাকে আমরা বলছি অক্সিজেন ফ্রি রেডিক্যাল। আবার খেয়াল করো, অক্সিজেন গ্যাসকে যে বন্ধন ছিল সেখানে দুটি অক্সিজেন পরমাণু ছিল এবং তাদের যে বন্ধন ইলেকট্রন ছিল সেটাকে যখন আমরা সুষম ভাঙ্গন করি তখন হচ্ছে আমরা পাচ্ছি কি অক্সিজেন ফ্রি রেডিক্যাল। এবার আসেন এই অক্সিজেন ফ্রি রেডিক্যালটা যখন উৎপন্ন হলো, আমরা যে কথাটা বলছিলাম যে আমাদের যে ক্লোরিন মনোক্সাইড যে ফ্রি রেডিক্যালটা ছিল এটিও কি হতে পারে, যে ওজোন গ্যাসের সাথে যখন যুক্ত হয় সে কি উৎপন্ন করতে পারে দেখো তো, প্রথম উৎপন্ন করবে আমাদের ClO2, এবং এখানে আমরা আরেকটা জিনিস পাবো সেটা হচ্ছে অক্সিজেন গ্যাস। সর্বশেষ যেটা করতে পারে সেটা হচ্ছে আমাদের ক্লোরিন মনোক্সাইড চাইলে আবার এই অক্সিজেন প্রেডিকেলের সাথে যখন যুক্ত হবে তখন আমাদের অক্সিজেন গ্যাস এবং চাইলে আবার ক্লোরিন প্রেডিকেলটা উৎপন্ন করতে পারে। এখানে একটু দেখেন, ক্লোরিন মনোক্সাইড ওজোন গ্যাসের সাথে যখন বিক্রিয়া করে তখন হচ্ছে আমাদের ক্লোরিন ডাই অক্সাইড ফ্রিডিক্যাল এবং হচ্ছে আবার কি করে বলতো অক্সিজেন গ্যাসটা উৎপন্ন করে। মানে ক্লোরিন মনোক্সাইড ফ্রিডিক্যালটাও কিন্তু ওজনটাকে কি করে বলতো ক্ষয় করতে পারে। অথবা ওই ক্লোরিন মনোক্সাইড কি করতে পারে, আমাদের অক্সিজেন ফ্রিডিক্যাল সাথে যদি যুক্ত হয় তখনও কিন্তু অক্সিজেন গ্যাস এবং পুনরায় ক্লোরিন ফ্রিডিক্যাল উৎপন্ন করতে পারে। এই ক্লোরিন ফ্রিডিক্যাল আবার কি করতে পারবে, পুনরায় ওজনের গ্যাসের সাথে যুক্ত হয়ে বারবার আমাদের কি করবে, ওজোন স্তরের ক্ষয় উৎপন্ন হবে। তোমরা এখানে একটা জিনিস কনফিউশন হয়ে গেছো, সেটা হচ্ছে আমি তোমাদেরকে বলি যে ওজোন গ্যাসের সাথে হয় ক্লোরিন ফেরিক্যাল না হচ্ছে ক্লোরিন মনোক্সাইড ফেরিক্যাল যেই বিক্রিয়া করুক না কেন আমাদের সেখান থেকে আমরা অক্সিজেন গ্যাস পাবো। তার মানে ওজোন গ্যাসটা ভেঙে আমরা যে অক্সিজেন গ্যাসটা পাচ্ছি এর মাধ্যমে কিন্তু মূলত ওজনের স্তর ক্ষয় হবে। তাহলে এটুকে এই জিনিসটাকে যদি আমরা আবার একটু প্রথম থেকে সুন্দর করে দেখাই,
সেটা হচ্ছে আমরা বলছিলাম আমাদের যে ওজোন স্তরটা সেটা কিভাবে ক্ষয় হয়। তুমি একটু লক্ষ্য করো আবার, আমাদের প্রথমত হচ্ছে সিএফসি গ্যাস লাগবে, এবং সিএফসি হচ্ছে আমাদের 12 হইতে পারে বা 11 হতে পারে। আমরা যদি 11 নিই তাহলে সিএফসিএলসি, সিএফসি 11, এটি সূর্যালোকের উপস্থিতিতে ভেঙে গিয়ে মানে সুষম ভাঙনের মাধ্যমে দুইটা ফিজিক্যাল দিবে, একটা হচ্ছে সিএফ, আমাদের হচ্ছে সিএল 2 ফিজিক্যাল, এবং হচ্ছে আমাদের ক্লোরিন ফিজিক্যালটা পাবো। এবার আরেকভাবে আমরা ক্লোরিন ফিজিক্যালটা পেতে পারি, সেটা হচ্ছে সিএফসি যদি আমরা 12 নিই, অর্থাৎ সিএফ2সিএল, এটিও আমাদের সূর্যালোকের উপস্থিতিতে সুষম ভাঙনের মাধ্যমে আমরা আবারও দুটো ফিজিক্যাল পেতে পারি, এবং সেখানেও আমাদের ক্লোরিন ফিজিক্যালটা পাবো। মূলত এই ক্লোরিন ফিজিক্যালটাই হচ্ছে কি আমাদের ওজোন স্তরকে ক্ষয় করতে পারে। আচ্ছা, কিভাবে করতে পারে দেখেন তো। এই ক্লোরিন ফিজিক্যালটা যখন ওজোন গ্যাসের সাথে বিক্রিয়া করবে, খেয়াল করো, ওজোন গ্যাসের সাথে যখন ক্লোরিন ফিজিক্যালটা যুক্ত হয় তখন এখান থেকে আমরা কি পাচ্ছি, অক্সিজেন গ্যাস। আমার ওজোন গ্যাসটা কিন্তু ভেঙে গেছে, মানে ক্ষয় হয়ে গেল, ক্ষয়ে কি উৎপন্ন করলো, অক্সিজেন গ্যাস, এবং একই সাথে হচ্ছে ক্লোরিন মনোক্সাইড ফিজিক্যাল উৎপন্ন করে। ক্লোরিন ফিজিক্যাল যেরকম ওজোন স্তরকে ক্ষয় করতে পারে, এই ক্লোরিন মনোক্সাইডটাও কিন্তু কি করে, ওজোন স্তরের সাথে যুক্ত হয়ে ওজোন ওজোন স্তরটাকে কি করে, ক্ষয় করতে পারে। সেটা করার আগে আমরা এখানে দেখবো, সেটা হচ্ছে যে আমাদের অক্সিজেন গ্যাসটাও ইউভি রশ্মির প্রভাবে আমাদের ভেঙে গিয়ে বা সুষম ভাঙ্গনের মাধ্যমে অক্সিজেন ফিজিক্যাল উৎপন্ন করতে পারে। এখন মনে রাখবা, এই ক্লোরিন মনোক্সাইড ফিজিক্যাল উনি সরাসরি ওজোন গ্যাসের সাথে যুক্ত হতে পারে, আবার এই অক্সিজেন ফিজিক্যালের সাথে যুক্ত হতে পারে। দুইভাবেই সে কিন্তু ওজোন স্তরকে ক্ষয় করতে পারে। প্রথমত যদি আমি দেখাই, এই ক্লোরিন মনোক্সাইড যদি সরাসরি ওজোন গ্যাসের সাথে যুক্ত হয়, এখান থেকে আমরা কি পাচ্ছি, ওজোন গ্যাসটা ভেঙে গিয়ে আমাদের উৎপন্ন হবে অক্সিজেন গ্যাস, এবং একই সাথে আমাদের পাবো এখানে সিএলও2, অর্থাৎ ক্লোরিন ডাইঅক্সাইড ফিজিক্যালটা আমরা পাবো। আমরা যে কথাটা বলছিলাম যে ক্লোরিন মনোক্সাইড ফিজিক্যাল চাইলে আবার অক্সিজেন ফিজিক্যালের সাথে যখন যুক্ত হয় তখনও এখানে অক্সিজেন গ্যাস এবং হচ্ছে ক্লোরিন ফিজিক্যাল উৎপন্ন করবে। এবার মন চাইলে এই ক্লোরিন ফিজিক্যাল আবারও ওজনের সাথে যদি যুক্ত হয় একই রকম ভাবে আমাদের ক্লোরিন অক্সাইড এবং ক্লোরিন মনোক্সাইড ফিজিক্যালটা উৎপন্ন করবে, এবং এই প্রক্রিয়াটা যখন বারবার সম্পূর্ণ হবে তখনই কিন্তু ক্রমবর্ধমান আমাদের ওজোন স্তরটা হয়। তো এই হচ্ছে আমাদের আমাদের ওজোন স্তর কিভাবে ক্ষয় হয় সেটা আমরা জানলাম।